দেখুন, ভারতের সংবিধানে ইমপিচমেন্টের কথা বলা আছে। এখন প্রশ্ন হচ্ছে, ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপ্রধান বা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের সাংবিধানিক লঙ্ঘন বা রাষ্ট্রদ্রোহ বা গুরুতর অপরাধের দায়ে মেয়াদের আগে পদ থেকে অপসারণের একটি বিশেষ আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার নাম হচ্ছে ইমপিচমেন্ট। এটি একটি কোয়াসি জুডিশিয়াল বা আধা বিচার বিভাগীয় প্রক্রিয়া, যেখানে সংসদ, যেমন ভারতের ক্ষেত্রে পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, অভিযোগ তদন্ত অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এখন ইমপিচমেন্টের পদ্ধতিগত ব্যাপার হচ্ছে, প্রথমে আপনাকে অভিযোগটা উত্থাপন করতে হবে। সংবিধান লঙ্ঘনের দায়ে সংসদের যে কোনো কক্ষ, যেমন লোকসভা মানে আপার হাউস বা লোয়ার হাউস, লোকসভা বা রাজ্যসভায় প্রস্তাব আনা যায়। প্রস্তাবটি সেই কক্ষের অন্তত চতুর্থাংশ 1/4 মেম্বার সদস্যের স্বাক্ষরযুক্ত হতে হবে। তদন্ত অভিযোগ অনুমোদিত হলে একটি বিশেষ কমিটি সুপ্রিম কোর্টের বিচারক এবং বিভিন্ন আইনজ্ঞদের দিয়ে গঠিত হবে এবং সংসদের উভয় পক্ষের মোট সদস্য সংখ্যার 2/3 স্পেশাল মেজরিটি ভোটে অভিযোগ পাশ হতে হয় এবং পার্লামেন্টে দুই কক্ষের পাশ হওয়ার পর রাষ্ট্রপতির আদেশে তিনি অভিযুক্ত ব্যক্তি পদচ্যুত হন। আসলে সাংবিধানিক পদে যারা আছে তারাই এই ক্ষেত্রে ইমপিচমেন্টের আওতার মধ্যে পড়ে। তার মধ্যে জজ সাহেবও হতে পারেন, তার মধ্যে ইসিআইও হতে পারেন, কিন্তু রাজ্যপালের ক্ষেত্রে ইমপিচমেন্ট ব্যবহার করা যায় না। কেন? রাজ্যপাল একমাত্র রাষ্ট্রপতির দ্বারাই, অনুমোদনের দ্বারাই নির্বাচিত হন বা নিয়োজিত হন। আজকে যেটা মনে হচ্ছে ইমপিচমেন্ট আনা হতেও পারে, কালকে হয়তো ইমপিচমেন্ট নাও আনা হতে পারে। অতএব কি হলে কি হয়, আইন সে ব্যাপারে কোনো ভূমিকা নেয় না। আসলে যদি রাহুল গান্ধী নিয়ে আসে ইমপিচমেন্ট কোনো প্রস্তাব, সেখানে উনি ইন্ডিজেটে সবাই মিলে সাই দেয়, তাহলে হয়তো ইসিআই কে সরানো যেতে পারে। কিন্তু যেহেতু একটা আইনি এবং রাজনৈতিক প্রক্রিয়া, সেখানে যদি একা তৃণমূল কংগ্রেস বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একমাত্র যদি এই ইমপিচমেন্ট প্রস্তাবের জন্য লড়াই করে, তাহলে আমার মনে হচ্ছে ইমপিচমেন্ট প্রস্তাব উনি আনতে পারবেন না। কারণ দুই কক্ষের যা সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যাতে উনি পরাজিত ঘোষিত হবে।